বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমরা দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হবে। দেখো, দ্বাদশ অধ্যায়ে আমাদের হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এখানে দেখো, আমাদের অধ্যায়টা হচ্ছে অর্থনীতির নির্দেশক সমূহ আর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রকৃতিটা কেমন আর অর্থনীতির নির্দেশক সমূহ কী হতে পারে। দেখো, কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন, দেশের যে উৎপাদনগুলা ও জনগণের মাথাপিছু আয় জানা আমাদের প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক। আসলে আমাদেরকে কোনো কিছু সম্পর্কে বুঝতে হলে, জানতে হলে তার সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। দেখো, এগুলো অর্থনীতির অবস্থা নির্দেশ করে। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থানে আছে, তা উক্ত নির্দেশক সমূহের মান দ্বারা আমরা বুঝতে পারি। এগুলোর সাথে সাথে কৃষি, শিল্প, সেবা এবং অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কি, বিদেশ থেকে কর্মজীবী মানুষ যে অর্থ দেশে প্রেরণ করছে তা জাতীয় অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, এ সব কিছু বিবেচনা নিয়ে দেশের অর্থনীতির অবস্থা ও গতিপ্রবাহ জানা আমাদের পক্ষে সম্ভব। এই অধ্যায়ে এই সকল অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ও এর উল্লেখযোগ্য খাতসমূহ বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অবহিত হব। দেখো, আমাদের পরিচ্ছেদ 11.1 হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ। অর্থনৈতিক নির্দেশক সমূহ কি হতে পারে? প্রথমে দেখো, অর্থনৈতিক নির্দেশকটা কি আমরা জানব। একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য সে দেশের মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু জাতীয় উৎপাদন সম্বন্ধে জানা আমাদের দরকার। এবার আসো, আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদটা তো আমরা বুঝি, প্রকৃতি থেকে যেটা পাওয়া ওইটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর যে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনএফ বলে। আবার খেয়াল করো, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য আমরা পেয়ে থাকি বা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে, মানে তার যে মূল্যটা, আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। যেমন সেবা বলতে আমরা অবস্তুগত দ্রব্যকে বোঝাই। সেবা বলতে কোনো অবস্তুগত দ্রব্যকে বোঝায় যার উপযোগ এবং বিনিময় মূল্য অবশ্যই আছে। এবার দেখো, যেমন শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা দান ইত্যাদি সেবা হিসেবে বিবেচিত। এগুলো হচ্ছে সেবা। আমরা সেবাটা বলতে যেটা আমরা পাই কারো কাছ থেকে সেটা হচ্ছে আমাদের সেবা। যেমন শিক্ষকের পাঠদান, ছাত্রছাত্রীরা শিক্ষক থেকে পাচ্ছে। চিকিৎসা প্রদান, চিকিৎসক যেটা দিচ্ছে ওইটা আমরা পাচ্ছি। ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহযোগিতাটা আমরা পাচ্ছি, উনি দান করতেছে, ইত্যাদি হচ্ছে আমাদের সেবা। যেটা আমরা নিতেছি ওইটাই হচ্ছে
পাইতেছি বা নিতেছি, ওটা হচ্ছে আমাদের সেবা। এবার আসো মোট জাতীয় উৎপাদনের পরিমাণ। মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক থেকে বিবেচনা করে পরিমাণ করা যায়। যেমন এক হতে পারে আমাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। যে প্রকৃতি থেকে যে উৎপাদিত দ্রব্য সামগ্রী, আমরা ওইখান থেকে যে সেবা পাই ওইটাই হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা। এবার দেখো আমি তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি। যে কোনো দেশের অর্থনীতি জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। আবার খেয়াল করো, যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনে ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্নতার কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হবে। এটা একটু মনোযোগ দাও। এখানে বলছে মোট জাতীয় উৎপাদনের পরিমাণ। মোট জাতীয় যে উৎপাদনটা ওইটা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রতিটি দ্রব্য, ঠিক আছে, প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের মানে যে কোনো সব কিছুর মানে যতগুলো দ্রব্য সামগ্রী আছে সবগুলোর মোট যে উৎপাদনের পরিমাণকে, যেগুলো যে পরিমাণ উৎপাদন হয়েছে ওই পরিমাণটাকে তার বাজারের দাম দিয়ে গুণ করতে হবে। ওই দ্রব্যটার বাজারের দাম কত পড়ছে, রেটটা কত পড়ছে, ওই বাজারের দাম দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত মানে মূল চূড়ান্ত সব কিছু করার পরে আমি যেটা পাইছি ওই ফলাফলটাই হচ্ছে চূড়ান্ত। চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হবে। অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক দ্রব্য ও মাধ্যমিক দ্রব্য হিসাবে একাধিকবার ক্রয় বিক্রয় হয়। আবার খেয়াল করো, অনেক দ্রব্য হচ্ছে চূড়ান্ত মানে শেষ পর্যায়ে যে আমার এই রেটটা আসছে, ঠিক আছে, এই পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক মানে প্রথম অবস্থায় বা মাঝখানে দ্রব্য হিসাবে এটাকে কী করা হয়? একাধিকবার ক্রয় বিক্রয় করা হয়। এই ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোগকারী এটি ক্রয় ও ভোগ করে। আবার খেয়াল করো, দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোগকারী এটি ক্রয় করে এবং এটিকে কি করে? ভোগ করে। এই ক্রয় বিক্রয় উৎপাদনের ভোগকারীর ক্রয়ের পর ভোগকারী এটাকে ক্রয়ের পর মানে কিনে নেওয়ার পর দ্রব্যটি আর ক্রয় বিক্রয় হয় না, ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপেই মানে মোট জাতীয় উৎপাদনটা নির্ণয় করার জন্য আমরা প্রত্যেক ধাপে দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে না, ঠিক আছে। এবার দেখো মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটি হিসাবে করতে হবে। তাহলে এখানে আমাদের মূল কথা হচ্ছে প্রাথমিক এবং মাঝখানে যে ক্রয় বিক্রয়টা হয় সেটার মূল্য আমাদেরকে ধরতে হবে না। চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে আমার যে মূল্যটা নির্ধারণ হয়েছে ওটাকে দিয়ে আমি কি করতে পারবো? দ্রব্যটি জাতীয় উৎপাদন পরিমাণ করতে পারবো। এবার দেখো একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝতে চেষ্টা করা যাক। ধরা যাক যে তুলা থেকে সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, তুলাটা হচ্ছে কি প্রাথমিক দ্রব্য, সুতা ও কাপড় তার মানে প্রথমে তুলা থেকে কি হচ্ছে? সুতা ও কাপড়, এটা হচ্ছে মাধ্যমিক মাঝখানের যে কাজটা ওইটা। আর চূড়ান্ত হচ্ছে কি শার্ট তৈরি করাটা, হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে চূড়ান্ত হচ্ছে শার্ট দ্রব্যটা। তাহলে তুলা, সুতা, কাপড় এবং শার্ট এই চারটি পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করা
হলে তা হবে একটি ভুল হিসাব। তাহলে আমার প্রথমে তুলা থেকে সুতাটা এখানে একটা রেট আসছে, এরপরে বলো আমার কাপড় থেকে যখন আমার শার্টটা এখানে একটা রেট আসছে। তাহলে আমি সবগুলো হিসাব করলে এখানে আমি কি করতে পারবো না, জাতীয় উৎপাদনটা আমি বের করতে পারবো না। তাহলে দেখো, কারণ শার্টের দামের মধ্যেই তুলা, তাহলে আমাকে কি করতে হবে, আমার তুলোর দাম প্রথমে হচ্ছে তুলোর দাম, এরপরে সুতার দাম, এরপরে কাপড়ের দাম, এরপরে আমার হচ্ছে মূল শার্টটা। ঠিক আছে, তাহলে শার্টের দামের মধ্যে তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সবগুলোর রেট একইভাবে চূড়ান্ততে আমার আসছে কি শার্টটা। ঠিক আছে, তাহলে আমি শার্টের রেটটাই ধরতে হবে চূড়ান্ত। তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা বা পরিমাণ করতে হলে শুধুমাত্র চূড়ান্ত পণ্য যা সরাসরি ভোগ করা হয় তাই হিসাব করা যাবে বা আমরা করতে পারবো। ঠিক আছে, এবার আসো উৎপাদনের উপকরণের অর্জিত আয়। তার মানে হচ্ছে আমি যেটা উৎপাদন করলাম ওই উপকরণের অর্জিত আয়টা সম্পর্কে। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাণ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। সমষ্টিটা হচ্ছে আমার যোগ। ঠিক আছে, যেমন ধরো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, উৎপাদনের এই চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আমাদেরকে এগুলা মনে রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও হচ্ছে কি আমাদের সংগঠন। তাহলে আসো এই চারটি উপাদানের আয় যথাক্রমে আমাদের কোথায় আসবে, খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। তাহলে এক বছরে কোনো দেশের জাতীয় আয় হলো ওই বছরের উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, তারপরে হচ্ছে মজুরি বা বেতন, আর সুদ ও মুনাফার সমষ্টি। তাহলে আমরা এটা সম্পর্কে বুঝতে পারলাম যে আমাদের আয়ের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদেরকে চারটা জিনিস জানতে হবে, ভূমি, শ্রম, মূলধন আর হচ্ছে সংগঠনটা। আর ওই চারটি উপাদানের আয় যথাক্রমে আমার কোথায় থেকে আসবে, খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। তাহলে এক বছরে যে কোনো দেশের জাতীয় আয় হলো ওই বছরের উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন আর সুদ ও মুনাফার সমষ্টি। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের উৎপাদনের উপকরণের অর্জিত আয় সম্পর্কে, মোট জাতীয় উৎপাদনের পরিমাণটা কিভাবে বের করা যাবে ওটা সম্পর্কে। তাহলে আমরা এই অধ্যায়ে এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন হবে। তোমরা এই অধ্যায়টার মধ্যে আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা, এখানে আবার আমাদের কিছু বোঝার ব্যাপার আছে অঙ্ক, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে। তোমরা এগুলো একটু ভালো করে খেয়াল করবা, আমাদেরকে প্রাথমিকটা জানতে হবে, নাহলে আমরা মাঝখানে শেষে কিছুই আমরা বুঝতে পারবো না। তাহলে আজকে অনলাইন ক্লাসে আমাদের এখানে ক্লাসটা শেষ করতেছি আমি আজকে। তোমরা একটু ভালো করে পড়ে নিবা, আগামী ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব বাকি অংশ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।